তাহলে আজকের লেকচারে আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের রাসায়নিক ধর্মসমূহের মধ্যে আলোচনা করব। রাসায়নিক ধর্মসমূহের মধ্যে মেনলি তিন ধরনের রাসায়নিক বিক্রিয়া পাবো। একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া, আর একটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া কি আমরা আগে ক্লাস 11-এ জেনেছি। এগুলো প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের অর্গানিক কেমিস্ট্রির, ওইখানেই প্রতিস্থাপন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া, যুত বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছিল। আমরা এইখানে ওই ক্লাসেরই রেস ধরে অল্প অল্প করে আলোচনা করে চ্যাপ্টারটার প্রতিস্থাপন বিক্রিয়াটুকু আমরা আলোচনা করব। তো তারপরে অপনয়ন বিক্রিয়ায় আসবো, তারপরে ধাতুর সঙ্গে বিক্রিয়ায় আসবো। তো আজকে আমরা প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়াটা বলি। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যা যা বলেছিলাম আশা করি তোদের মনে আছে, যে আমরা সাধারণত যে জৈব যৌগগুলো পাই সেটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ এবং অ্যালিফেটিক জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগ এবং অ্যালিফেটিক জৈব যৌগ এরা দু ধরনের যেহেতু, এবং এদের বিক্রিয়ার ধরনটাও আলাদা। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে আমরা দু রকমের প্রতিস্থাপন বিক্রিয়া পাই। যখন নিউক্লিওফাইলের উপস্থিতিতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে তখন সেটাকে এসএন বিক্রিয়া বলবো। যখন ইলেকট্রোফাইলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে তখন সেটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা বলবো। এসই ইলেকট্রোফাইলের উপস্থিতিতে কোন যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সেটা যেমন গুরুত্বপূর্ণ, নিউক্লিওফাইলের উপস্থিতিতেও কোন প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেয় সেটা আমরা দেখব। মনে রাখতে হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত অ্যালিফেটিক যৌগগুলো দেয়, অ্যালিফেটিক যৌগ, এবং এইগুলো দেয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সাধারণত অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগগুলো। তাহলে অ্যালিফেটিক যৌগগুলো নিউক্লিওফাইলের উপস্থিতিতে বিক্রিয়াগুলো দিবে প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো দিচ্ছে অ্যারোমেটিক যৌগগুলো ইলেকট্রোফাইলের উপস্থিতিতে। আমরা জানি, আবার ক্লাস 11-এরই রেস ধরে বলছি, এসএন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবার দু রকমের হয়। একটা আমরা জানি SN1 বিক্রিয়া, একটা জানি SN2 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়া কোনটা, SN2 বিক্রিয়া কোনটা, সেইগুলো আমরা এখানে আলোচনা করব। দুই, আমরা আলোচনা করব যে কোন ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলোর কোন শর্তে SN1 ক্রিয়া কৌশলটা পছন্দ করে আর কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়াটা সম্পন্ন হয়, SN2 পাথে বিক্রিয়াটা ঘটে। এই দুটো জিনিস জানার বিষয়, এই দুটো জিনিস তোদের জানতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার আগে আমরা একটু দেখে নিই যে এসএন বিক্রিয়াটা কি, প্রতিস্থাপন বিক্রিয়াটা কাকে বলে, প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলো কিরকম হয়। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাতে আমরা জানি যে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে লিভিং গ্রুপ বিক্রিয়ক পদার্থ থেকে একটা গ্রুপ বা পরমাণু বেরিয়ে যাবে এবং সেইখানে ইনকামিং গ্রুপ হিসাবে নিউক্লিওফাইল যুক্ত হয়ে প্রোডাক্ট উৎপন্ন করবে। তখন সেই বিক্রিয়াগুলোকে প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। উদাহরণ হিসাবে যেমন ধরি RX একটা যৌগ, X হ্যালাইড হতে পারে, হ্যালাইডের মধ্যে বিভিন্ন রকমের যৌগ আছে, আর অ্যালিফেটিক গ্রুপ। RX একটা যৌগ, RX এর সঙ্গে আমরা NaOH এর বিক্রিয়া যদি করি তাহলে কি পাবো, X এর সঙ্গে N এর বিক্রিয়ায় NaX এবং ROH উৎপন্ন হবে। এটাই তো মেন প্রোডাক্ট অর্গানিকের। তাহলে এইখান থেকে অর্গানিক যত প্রোডাক্ট আমরা এটা পাচ্ছি। এইখান আর এটার মধ্যে ডিফারেন্স কোথায়, X হ্যালাইড গ্রুপ আছে, এখানে হ্যালাইড গ্রুপটা নেই, তার পরিবর্তে OH গ্রুপ আছে, অর্থাৎ হ্যালাইড গ্রুপটাকে সরিয়ে দিয়ে OH গ্রুপটা প্রবেশ করেছে। তো যখন এইরকম দেখবো যে কোনো একটা গ্রুপ বা পরমাণু প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্ট থেকে কোনো একটা গ্রুপ বা পরমাণুকে সরিয়ে দিয়ে সেখানে প্রবেশ করবে, দিয়ে প্রোডাক্ট উৎপন্ন করবে, তখন সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। আর প্রতিস্থাপন বিক্রিয়াটা যদি নিউক্লিওফাইলের উপস্থিতিতে ঘটে, এখানে যেমন OH মাইনাসটার দ্বারা এক্সট্রা বেরিয়ে গেছে, এইটা OH মাইনাস গুলোকে আমরা নিউক্লিওফাইল বলি। OH মাইনাস গুলো বলতে তো নয়, আমরা জানি নিউক্লিওফাইল কারা। নিউক্লিওফাইল অর্থাৎ ইলেকট্রন আধিক্য সম্পন্ন আয়ন যদি হয়, আয়ন হতে পারে, মলিকুল হতে পারে প্রসম অথবা আয়নীয়, ইলেকট্রন আধিক্য সম্পন্ন হয়, তার উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটে
তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এইখানে আমরা এই যে বিক্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, একটা বিক্রিয়, একটা নিউক্লিওফাইল, তারপরে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে আমরা SN1 বলছি, SN2 বলছি, এইবার আমরা আসছি SN1 কি, SN2 কি, কখন SN1 পছন্দ হবে, কখন SN2 বিক্রিয়াটা হবে। তার আগে যদি এই জায়গাটা ক্লিয়ার না হয়ে থাকে তো আরেকটু এক্সাম্পল দিয়ে বলি। বিভিন্ন রকমের নিউক্লিওফাইল আমরা পেতে পারি, যেমন OH মাইনাসের উপস্থিতিতে ROH পেলাম। যদি আমরা এখানে CN মাইনাস নিতাম তাহলে কি পেতিস, RCN পেতাম। যদি NO2 মাইনাস নিতাম তাহলে কি পেতিস, RNO2 পেতাম। যদি NH2 মাইনাস নিতাম তাহলে কি হতো, RNH2 হতো, তাই না? এরকম বহু রকমের প্রোডাক্ট আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে পেতে পারি, যেখানে CN, NO2, NH2 মাইনাস, OH মাইনাস এগুলো নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। আবার এরকমও হতে পারে, আরো এক্সাম্পল আছে, যেমন CH3ONA, তাহলে এটা ভাঙলে আমরা কি পাবো, CH3O মাইনাস পাবো, Na প্লাস পাবো। তো নিউক্লিওফাইল, এটার উপস্থিতিতে প্রোডাক্টটা তাহলে কি পাবো, ROCH3, নিউক্লিওফাইল। এখন এই বিক্রিয়াগুলো ঘটে কিভাবে, অর্থাৎ ক্রিয়া কৌশলগুলো আমরা যেটা বলছি, ক্রিয়া কৌশলের ক্ষেত্রে আমরা জানি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সাধারণত দুটো প্রসেসে ঘটে। একটা হচ্ছে SN1 পদ্ধতিতে প্রসেসে, আর একটা হচ্ছে SN2 প্রসেসে। ক্লিয়ার? তাহলে SN1 প্রসেসটা কি, SN2 প্রসেসটা কি, SN1 কখন ঘটবে, SN2 প্রসেসটা কখন ঘটবে, বারবার করে বলছি এই জায়গাটা থেকে কোশ্চেনগুলো আসে, তো আমরা সেই জায়গাগুলো এবার আলোচনা করব। SN1 কখন ঘটবে, SN2 ঘটনাটা কখন ঘটবে। ক্লাস 11-এ আমরা SN1 SN2 পড়েছি, এইখানেও ওই জন্য সরাসরি ওর মেকানিজমটা ধরে ব্যাখ্যা করছি আমরা। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া কৌশলটা বলা হচ্ছে এইরকম, যে যদি রিঅ্যাক্ট্যান্ট হয়, আমরা একটা রিঅ্যাক্ট্যান্ট ধরে নিই CH3 CHHCl, এইটা। তো SN1 রিঅ্যাকশনটা দুটো ধাপে ঘটে। কিরকম, প্রথম ধাপে লিভিং গ্রুপ এটাকে বলা হয়, Clটাকে, প্রথম ধাপে Clটা বেরিয়ে গিয়ে CH3 কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, CH প্লাস কার্বোক্যাটায়ন। সেকেন্ড ধাপে এইখান থেকে আমরা আবার মাইনাস আধান বা ইলেকট্রন আধিক্য সম্পন্ন উপাদান, আয়ন, মলিকুল যা বলি, সেইটাকে আমরা এরকম করে লিখলাম NU মাইনাস, সেটা কি করে এখানে অ্যাটাক করে, দিয়ে প্রোডাক্ট আমরা পেয়ে যাই CH3 CHNU। এইটাকে একটু আর ভালো করে ব্যাখ্যা করলে আমরা দেখতে পাবো, দুটো জিনিস একটু ভালো করেই করি। এটা এই যে কার্বোক্যাটায়ন যেটা পেলাম, তোরা জানিস কার্বোক্যাটায়নের সংকরায়ন কি, CH3HH প্লাস, এর সংকরায়ন কি, sp2 হাইব্রিডাইজড। তো sp2 হলে এর চিত্রটা কিরকম হয়, ট্রায়াগোনাল, এরকম C এরকম করে ট্রায়াগোনাল অবস্থায় থাকে। তো এইভাবে যেটা লিখেছি এটা তো অ্যাকচুয়াল ফর্ম নয়, এখানে ট্রায়াগোনাল অবস্থায় থাকে। তো আমি ট্রায়াগোনালি দেখিয়ে দিই, তাহলে প্রোডাক্ট আমরা ডিটেলসে আরো ভালো করে বলতে পারবো কি হয়। এই যে কার্বোক্যাটায়ন পেলাম, সেইখানে আমরা এরকম লিখবো, এই তিনটা হাত, তিন দিকে প্লাস CH3 আমরা লিখব, যাইছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিওফাইল, এটা হচ্ছে ট্রানজিশনাল স্টেট। নিউক্লিওফাইল এবার সেকেন্ড ধাপে অ্যাটাক করছে, অ্যাটাক করতে পারে এই দিক থেকেও, এদিকেও যেমন ফাঁকা স্পেস আছে, তার উল্টো দিকেও ফাঁকা স্পেস আছে। তো আমরা নিউক্লিওফাইলকে এই দিক থেকেও বিপরীত দিক থেকেও অ্যাটাক করাতে পারি। যেহেতু দুটো দিক থেকেই অ্যাটাক করার সম্ভাবনা আমরা পাচ্ছি, যার জন্য প্রোডাক্ট আমরা দু রকমের পাবো। অপটিক্যালি আইসোমারের ক্ষেত্রে এখানে যেহেতু তিনটা একই রকম নিয়েছি বলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি এই গ্রুপগুলো আলাদা আলাদা নিতাম, এইচ আর এটা ডি ধরে নেই, ডয়টোরিয়াম, এটা ডয়টোরিয়াম লিখলাম, তাহলে আমরা কি লিখবো, হয় স্ট্রাকচারটা এরকম হতে পারে CH3 ANU H ডয়টোরিয়াম প্লাস CH3 ANU H ডয়টোরিয়াম। যারা আলোক সক্রিয় যৌগের বৈশিষ্ট্যের হিসাবে জানিস তারা দেখতে পাবি যে হাইস্ট প্রায়োরিটি গ্রুপ যদি এইটাই ধরে নিতাম
একবার এটা বাম দিকে আছে, একবার ডান দিকে আছে। যদি ডান দিকে হয়তো আমরা ডি বলি, বাম দিকে থাকলে এল বলি। তাই এই দুটো কি আর একই রকম যৌগ পেলাম? না, নিশ্চয়ই না, দুটো আলাদা পেলাম। এবং তার পার্সেন্টেজ কত? 50%। এইটার সম্ভাবনা তো 50%, এইটার সম্ভাবনা আমরা পাচ্ছি। ঠিক, তো এই দুটো আইসোমারের অনুপাতটা যদিও সমান, তাহলে কি দেখতে পাবো? আলোক সক্রিয়তা পাবো? নিশ্চয়ই পাবো না। তখন এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যৌগ পাওয়া যায় দুটো আলোক সক্রিয় যৌগের মিশ্রণ হিসাবে। যে মিশ্রণ প্রোডাক্টটাকে আমরা বলি রেসিমিক মিশ্রণ প্রোডাক্ট। মনে থাকবে, রেসিমিক মিশ্রণ প্রোডাক্ট। এই রকমের সম্ভাবনা আমরা দেখতে পাই। এইখানে ক্রিয়া কৌশলের ক্ষেত্রে একটু খেয়াল রাখ, প্রথম ধাপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। রেট ডিটারমিনিং স্টেপ। এবার আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যাচ্ছি, তারপরে তুলনা করব। SN2 বিক্রিয়াটা কি? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বলছে যে যে রিঅ্যাকট্যান্টটা আমরা নেব, আমি একই রকম রিঅ্যাকট্যান্ট নিচ্ছি, এটাই নিচ্ছি CHDHCl। তো বলছি এইখানে যেটা লিভিং গ্রুপ আছে SN2 এর ক্ষেত্রে বলছে লিভিং গ্রুপের পুরো উল্টো দিকে নিউক্লিওফাইল, উল্টো দিক থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। যেই মুহূর্তে অ্যাটাক করবে ঠিক সেই মুহূর্তে এই বন্ডিংটা দুর্বল হবে, আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো এই যে যুক্ত হওয়া, বেরিয়ে যাওয়া, এই যে ট্রানজিশন স্টেপ পাচ্ছি সেটা একটু দেখে দিই। যদিও একটা ধাপে, আমি এটাকে ডট ডট করে দেখাচ্ছি কিভাবে হয়। এইটা আমরা লিভিং গ্রুপটাকে এই সাইডে দিলাম Cl, Nu, যে মুহূর্তে যুক্ত হচ্ছে HCH3 ডয়টেরিয়াম, তাই না? এবার কি বললাম, যেই ধাপ যেই যখন যুক্ত হচ্ছে ঠিক সেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। নিউক্লিওফাইল কোন দিক থেকে অ্যাটাক করেছে? পিছন দিক থেকে। তাহলে প্রোডাক্টটা আমরা পাবো এরকম CNu, এইদিকে CH3 হয়ে যাবে HD। মজার বিষয় দেখ, এখানে যে যৌগটা নিয়েছিলাম যেখানে CH3টা বাম দিকে ছিল, ওখানে হয়ে গেছে ডান দিকে, নিউক্লিওফাইলের পুরো অপোজিটে। তাহলে এটাকে ইনভার্সন অফ প্রোডাক্ট পাচ্ছি না, বিপরীত প্রোডাক্ট। অর্থাৎ এই যৌগটা যদি R হয়ে থাকতো, S হয়ে থাকতো, তাহলে এটা পেয়ে যাবো R প্রোডাক্ট। আলোক সক্রিয় যৌগের নামকরণের ক্ষেত্রে পড়েছিস তোরা, RS নামকরণ। তো যদি S আইসোমার হয়ে থাকে, এখানে আমরা পেয়ে যাবো R আইসোমার। এই যে আমরা দু ধরনের মেকানিজমটা পেলাম, এতক্ষণ পর্যন্ত খুব তাড়াহুড়া করে এইটুকু বললাম। এরপরে তোদের বুঝতে হবে, প্রবলেম হবে, তোদের মাথায় একটা প্রশ্ন আসবে যে আমি কি করে বুঝবো একটা যৌগ সে SN1 পছন্দ করছে না বিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, না সে SN2 বিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি করে বলবো? তাহলে এই জায়গাটাই আমাকে একবারে আমি আলোচনা করতে চাইছি যে বিক্রিয়ার হার, চাহে SN1 হোক চাহে SN2 হোক, বিক্রিয়ার হার যে যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো কি কি এবং কিভাবে নির্ভরশীল। তো বোর্ডটা যেহেতু মেটাতে হবে, আমি এইটুকুকে আবার মনে করানোর জন্য তোদের বলছি, এইটুকুই খুব গুরুত্বপূর্ণ, এটুকু দেখতে হবে। আমি কি পেলাম? SN1 বিক্রিয়ার ক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপটাকে খুব মনে রাখতে হবে। বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, এইটা যেমন এক ধাপে ঘটে বলে এটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, এইটা ঠিক। তো SN1 এর ক্ষেত্রেও SN2 এর ক্ষেত্রে দুটোই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপটা মনে রাখতে হবে। কি দেখতে পেলাম? হার নির্ণায়ক ধাপে লিভিং গ্রুপ বেরোচ্ছে, কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে। তার মানে যেখানে যত দ্রুত কার্বোক্যাটায়ন তৈরি হবে বিক্রিয়াটা, সেখানে দ্রুত SN1 প্রসেসে ঘটবে বা দ্রুত হবে SN1 বিক্রিয়াটা। যেখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে না, যেখানে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব খুবই কম, তখন কি আমরা সেই জায়গায় কার্বোক্যাটায়ন হতে দেখব? তৈরি হতে দেখব না। তখন এই বিক্রিয়াটা SN2 প্রসেসে চলবে। ক্লিয়ার? SN2। তাহলে আমরা এই যে ধাপটা রেট ডিটারমিনিং স্টেপগুলোর কথা বলছি, সেটা একটু খেয়াল রাখ। এইখানে রেট ডিটারমিনিং স্টেপের ক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইলটা নাই, নিউক্লিওফাইলটা সেকেন্ড ধাপে। বিক্রিয়ার হার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের পরে পড়বি, এরপরে বলতে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির ওইখানে আছে, দ্রবণের পরে আমরা কেমিক্যাল রসায়নটাই আলোচনা করব। তো ওই জায়গাটায় দেখবি বিক্রিয়ার হার নির্ণয়ের ধাপে যে সমস্ত বিক্রিয় পদার্থগুলো আছে তাদের গাঢ়ত্বের মানের উপর নির্ভর করে, এবং তাদের গাঢ়ত্বের ধাপ যা হবে সেটাই তার ক্রম অর্ডার। তো এখানেও ঠিক তাই, যে SN1 SN2 কেন বলা হয়েছে?
SN1 এই জন্যই বলা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, এইখানে হার নির্ণায়ক ধাপের ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশনের ক্ষেত্রে K ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের ধাপের উপর নির্ভর করছে। এখানে কোনো নিউক্লিওফাইল যুক্ত নেই, যেহেতু অনলি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, এর ধাপ যেহেতু 1, যার জন্য এখানে আমরা এই বিক্রিয়াটাকে SN1 বিক্রিয়া বলছি। ক্লিয়ার হলো? SN2 বিক্রিয়াটার দিকে খেয়াল কর, এইটা যে দুইটা স্টেপ বলেছিলাম, এইখানে কি বৈশিষ্ট্য দেখতে পেলাম, বিক্রিয়ার রেটটা নির্ভর করছে, এখানে নিউক্লিওফাইলও আছে, এখানে কি আছে, বিক্রিয়কও আছে। তাহলে দুটোর গাঢ়ত্ব, একটা সাবস্ট্রেট আর একটা হচ্ছে নিউক্লিওফাইল, দুটো ধাপের যোগফল কত 2, যার জন্য এখানে SN2 কথাটা ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে আশা করি। 1 নম্বর দুটোর মধ্যে পার্থক্য আমরা পেয়ে গেলাম। আবার খেয়াল কর, এর ট্রানজিশন স্টেটটা কয় সদস্যের? 5 সদস্যের, 1 2 3 4 5, হ্যাঁ। এর ট্রানজিশন স্টেটটা কয় সদস্যের? 3 সদস্যের। আচ্ছা বলতো, স্টেরিক হিমরেঞ্জ কথাটা পড়েছিস, ধাক্কা, মলিকুলগুলোর মধ্যে কার্বন নিউক্লিয়াসকে ঘিরে যে গ্রুপ বা পরমাণুগুলো থাকে তারা নিজেদের মধ্যে একে অপরের মধ্যে সংঘর্ষ করে, ধাক্কা করে। তাহলে এখানে 3টা পরমাণু আছে, এখানে আছে 5টা, কোথায় সংঘর্ষ বেশি হবে? নিশ্চয়ই এখানে সংঘর্ষ বেশি হচ্ছে, ফলে এখানে স্টেরিক হিমরেঞ্জটা অনেক বেশি। এবার স্টেরিক হিমরেঞ্জ হলে আনস্টেবল হবে, তো এটা কখন প্রেফার করবে? 5 সদস্যের। তখনই সম্ভব এই বিক্রিয়াটা যখন এই গ্রুপগুলো পরমাণুগুলো সব আকারে ছোট হবে, তাহলে হিমরেঞ্জের পরিমাণটা কম হবে, ফলে স্টেবিলিটিটা তুলনামূলকভাবে বেশি হবে। এখন যদি এই 5 সদস্যের যৌগটাই আমি লিখি, যেখানে গ্রুপগুলো অনেক বড় বড় আছে, তাহলে সেটা কি এই 5 সদস্যের যৌগ ফর্মেশনে ভালো হবে? নিশ্চয়ই হবে না। তখন এই গ্রুপগুলো যত বড় হয়ে যাবে, তখন এই জায়গাটা সে পছন্দ করে না। তাহলে আমরা দেখবো 5 সদস্যের, এটা হচ্ছে 3 সদস্যের, একটা খেয়াল কর। 3 নম্বর পয়েন্ট আমি করছি, এখানে খেয়াল কর, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কেবল এক ধরনের প্রোডাক্ট আমি লিখেছি। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ক ধরনের প্রোডাক্ট লিখেছি? 2 ধরনের। তার মানে একাধিক রকমের প্রোডাক্ট আমরা পাচ্ছি, তার মধ্যে কোনো একটা প্রোডাক্ট আবার বেশি পাওয়া যায়, কোনো একটা পরিমাণে কম হয়। তাহলে এইখানে যখন একটা বিক্রিয়ার ক্ষেত্রে একাধিক প্রোডাক্ট পাবো, তার মধ্যে একটা প্রোডাক্ট মেজর যদি হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। কি বললাম? স্টিরিও সিলেক্টিভ। খেয়াল কর, লিখছি না, জায়গাটা কম, লিখে না। স্টিরিও সিলেক্টিভ, স্টিরিও সিলেক্টিভ, সিলেক্টিভ রিয়াকশান। এটা স্টিরিও সিলেক্টিভ টাইপ, এটা হচ্ছে স্টিরিও স্পেসিফিক টাইপ। একটাই প্রোডাক্ট পাচ্ছি, একটা রিয়াকশান থেকে একটাই প্রোডাক্ট, একটা রিয়াকশান থেকে একাধিক প্রোডাক্ট, তখন এটাকে আমরা স্টিরিও সিলেক্টিভ বলছি। ক্লিয়ার? এই বৈশিষ্ট্যগুলো তোদেরকে মনে রাখতে বলছি। এইটাই করে অনেক সময় পরীক্ষায় আসবে, বলবে যে SN1 রিয়াকশানের বৈশিষ্ট্যগুলো বলো, যা দেখলাম তাই বললাম। SN2 রিয়াকশানের বৈশিষ্ট্য বলো, যা দেখলাম তাই বললাম। ক্লিয়ার? এইবার আমরা যাব, খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মেটাতে যাচ্ছি, এই অংশটুকু খাতায় লিখে নিয়ে তারপরে আমি তোরা প্র্যাকটিস করবো, কারণ আমি আর এটা লিখবো না, তোরা মুখে মুখে বলবো। কি বিক্রিয়ার হার নির্ণায়ক বিষয়গুলো কী কী? এই যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো যে আমরা দেখলাম, এই বিক্রিয়াগুলো কী কী বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোথায় বিক্রিয়ার হার বেশি পাবো, কোথায় SN1 বিক্রিয়া পাবো, কোথায় SN2 বিক্রিয়া পাবো, এবং কোন ক্ষেত্রে বেশি পাবো, কোন ক্ষেত্রে কম পাবো, এই জিনিসগুলো আমি দেখবো। তাহলে এই জায়গাটায় একটু খেয়াল করা, আমি খুব জেনারেলি লিখছি একটা রিয়াকশান। জেনারেল মধ্যে এরকম RX, তাই না, CH3 দিয়ে লিখেছিলাম, যাই হোক RX এর সঙ্গে নিউক্লিওফাইল লিখলাম OH মাইনাস, প্রোডাক্ট পেলাম ROH প্লাস X মাইনাস। এখানে সলভেন্ট বলে লিখে রাখ, কোনো বিশেষ সলভেন্ট ব্যবহার করা হয়, বিক্রিয়ার ক্ষেত্রে আমি সলভেন্ট লিখে এই জায়গায় খেয়াল করা। তাহলে এইখানে আমরা দেখছি বিক্রিয়ায় যে সমস্ত জিনিস যুক্ত আছে, সেই সমস্ত জিনিসই মেনলি প্রভাব বিস্তার করবে। আমরা যখন SN1 SN2 বলছিলাম, উদাহরণ হিসাবে একটু লিখেই রাখি ছোট্ট করে, যে CH3 CHB এদিকে Cl লিখছিলাম, তারপরে নিউক্লিওফাইল থেকে আমরা প্রোডাক্ট লিখছিলাম CH3 CBHN, তাই না? এইটাকে কি বলছিলাম? লিভিং গ্রুপ। এইটা হলো নিউক্লিওফাইল, আর এইটা পুরোটাকে বিক্রিয়ক, তাই না? কি বলছিলাম?
বিক্রিয়ক, আর এখানে সলভেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেই সমস্ত জিনিস অংশগ্রহণ করছে সেগুলোই মেনলি প্রভাবিত করে। তাহলে আমরা বিক্রিয়কগুলো কোন ধরনের বিক্রিয়া পছন্দ করবে সেটা জানবো। এটা কি আছে? লিভিং গ্রুপ। এটাকে কি বললাম? নিউক্লিওফাইল, চার সলভেন্ট। এই চারটা জিনিস আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব। প্রথমে আসি বিক্রিয়কের ক্ষেত্রে খেয়াল রাখবি যে এই যে কার্বনের সঙ্গে লিভিং গ্রুপ লেগে আছে, কার্বন নিউক্লিয়াস বলছি আমি, এই কার্বনের সঙ্গে যত বড় গ্রুপ লেগে থাকবে, এই গ্রুপগুলো যত বড় হবে তত বেশি SN1 রিয়াকশন পছন্দ করবে, আর গ্রুপগুলো যত ছোট হবে সেটা তত SN2 রিয়াকশন পছন্দ করবে। ক্লিয়ার? গ্রুপগুলো যত বড় SN1, গ্রুপগুলো যত ছোট SN2। তাহলে আমি লিখছি কিছু এক্সাম্পল, এখানে একটু খেয়াল কর। CH3 CH, এখানে CH3 CH3Cl, এটা একটা যৌগ হতে পারে। কিংবা CH3, এইখানে এটার পরিবর্তে আমি H লিখলাম, CH3Cl, তারপরে লিখলাম CH3CHHCl, আবার লিখলাম C, সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন Cl। তাহলে বলতো SN1 রিয়াকশন আর SN2 রিয়াকশন কোন জায়গায় সব থেকে বেশি হবে? আমি বললাম লিভিং গ্রুপের সঙ্গে যে কার্বনটা আছে সেই কার্বনের সঙ্গে দেখবো যত ছোট গ্রুপ লেগে থাকবে SN2 রিয়াকশন পছন্দ করবে, আর বড় গ্রুপ লেগে থাকলে SN1। তাহলে আমি আগে SN1 এর কথা বলছি, SN1 রিয়াকশনটার কথা বলছি। কোন দিকে যাবে? এই আমি এখান থেকে এই দিকে যাচ্ছি। তাহলে কি দেখতে পাচ্ছি? এইখানে সব থেকে বড় গ্রুপ 3টা লেগে আছে, এখানে বড় গ্রুপ 2টো লেগে আছে, এখানে বড় গ্রুপ 1টা, এখানে বড় গ্রুপ নেই। তাহলে বড় গ্রুপের সংখ্যা সব থেকে বেশি এখানে, তাহলে সব থেকে বেশি SN1 রিয়াকশন এখানে, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম। তার মানে এদিক থেকে এদিকে গেলে কম, SN1 এর প্রবণতা